ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মহাপাত্রবাবু, মহাপাত্রবাবু বাড়িতে আছেন? মহাপাত্রবাবু, চিঠি আছে। আমার নামে? হ্যাঁ। ও হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে স্কলারশিপের একটা চিঠি আসার কথা ছিল। না, কালিন্দী থেকে। কালিন্দী? দেখি দিন। উফ, চশমাটা আবার। তোমার লেখাপড়া ভালো চলছে তো মা? ছুটিতে এলে তাই অনেক দিন পর দেখা হলো। এখানে একটা সই করে দাও। দাদাকে একটু ডেকে দেবে? পুজোর বকশিসটা পাওনা ছিল। বাবা তো এখন বাড়িতে নেই, আপনি কাল এসে নিয়ে যাবেন। আচ্ছা হোক, ঠিক আছে। নমস্কার। মণিমাসি, রঞ্জনকে গাড়ি বার করতে বলো, আমি বেরোবো। আর মামনিকে বলে দিও যেন অপেক্ষা না করে খেয়ে নেয়, আমার ফিরতে রাত হবে। শনিবারের বারবেলায় কোথায় বেরোচ্ছ মনা? গিন্নিমা ফিরলে রাগ করবেন। যত ইচ্ছে রাগ করুক, টেনশন না করলেই হলো। কল্যাণী অপর্ণা, আশা করি পরম পিতার আশীর্বাদে তোমার সমস্ত সংবাদ কুশল। অনেক সমস্যায় পড়ে তোমাকে এই চিঠি লিখছি। তোমার বন্ধু তথা আমার পুত্র শ্রীমান শীর্ষেন্দু গত 20 দিনে 2বার আত্মহত্যার চেষ্টা করেছে। কি হলো? গাড়ি আর যাবে না দিদি, রাস্তা নেই, পায়ে হেঁটে যেতে হবে। স্ত্রী পরলোকগত হয়েছেন কমাস আগে। এমতো অবস্থায় সন্তান হারাবার শোক বহন করবার সামর্থ্য এ বৃদ্ধের নেই। শীর্ষেন্দু মানসিক ভারসাম্য হারিয়েছে, আর আমি সাহস। করুণাময়ের অশেষ কৃপায় তোমার ঠিকানা জোগাড় করতে সক্ষম হয়েছি। একান্ত অনুরোধ, চিঠি পেলে তৎক্ষণাৎ দেখা করে যেও। এই দুঃসময়ে তোমার প্রয়োজন খুব অনুভব করছি। নিচে ঠিকানা পাঠালাম, দীর্ঘজীবী হও। ইতি শ্রী অমলেন্দু রায়, পশ্চিম পুরুষোত্তমপুর, কালিন্দী। আমি আমি জানছি, আমি জানছি তুমি ঠিক আসবা মা, তুমি ঠিক আসবা। অতদিনকার বন্ধুত্ব। মেসোমশাই, আপনি শান্ত হন, আমাকে বলুন কি হয়েছে। রাত্রি না করে রাত্রিবেলা কাটনু উঠে কি টকাটা 2 টকা মারা বিষ খাই দিছিলাম। শব্দ শুনে কি আনজাদে আমি ঘর ছুটি কি যাই। তারপর জোর করে কি গোড়ালে আঙুল ঢুকি বমি করেছে। তা নইলে আমার টকাটা। পরশু দিনকে ডাক্তার দেখতে আসতালা, তা খুবই জখম করে দিছে। কারোর কথাটা শুনে টেনি গা ধোয়া খিয়া দিয়া সব ছাড়ি দিয়েছি। শুকিয়ে যাওয়া কুত্তার মতো ই যায় টুকাটা। তোমার তোমার ধরে ঠিকানাটা তপনের কোথাও পাখি গ্রামের মাস্টারকে দেখি আমি চিঠি লিখি তোমার কোথাও পাঠিয়েছি। ভগবানের উপর বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। ভগবান, ভগবান তো বড় লোকে, গরিবের না। এখানে সব তাইলা, বউ, জমিন ভর্তি ধান, গড়ের বড় বড় মাছ,
অনেক অনেক স্বপ্ন লিখে পাকার ঘর করতে নামতে নি সব সব ছেড়ে নিল। শিশু কোথায়? শীর্ষ আমাকে মেরে প্লিজ, আমার কবিতাকে আটকে রাখবি তোদের সারা সবকে সারা কে এসেছিস এবার? আয়, মাথা ফাটিয়ে ঘিলু ভর করে দেবো সুরের বাচ্চা। এই সালা বাপ, মরতে দিবি না যখন, একটু শান্তি দে না। অপু, তুই এখানে কেন এসেছিস? তোর না পরীক্ষা চলছে? আমার রবীন্দ্র রচনা বলে দ্বিতীয় খণ্ডটা কোথায়? বই পড়ার পর ফেরত দিতে হয় জানিস না? ও বাবা, বাবা, আরে অপুকে আসনে বুঝি কি জল বাতাসা দাও? প্রথমবার ঘরকে আইলা, অতিথি আপ্যায়ন শেখাতে হবে নাকি? হ্যাঁ, কাছাছিস না আমার কাছাছিস না। ডাক্তার বলেছে আমার যক্ষা হয়েছে। কাছাছিস না। তুই কি অবস্থা করেছিস নিজের? কাছাছিস না। তাকা, আমার দিকে তাকা। আমার একটা উপকার করবি? আমায় গলা টিপে একবার মেরে ফেল না। নিঃশ্বাসগুলো আমার কাছে বড় বোঝা হয়ে যাচ্ছে রে। অনেক রাত শান্তিতে ঘুমোইনি, একটু শান্তিতে ঘুমোতে চাই। ঘুমালে চলবে? তুই না বলেছিলি একদিন তোর শ্রেষ্ঠ কবিতার বই বার করবি? আর সেই বই? মনে আছে, সব মনে আছে। সেই বই আমি তোকে উৎসর্গ করব। देखा है भाई दुनियादारी, जूती में जग फिर की मारी, गंगा धोए धूल हमारी। क्यों बोले पीहू तेरे साथ जीऊं, ओ आए हम ओ बलम, छूटे सागम सितम। চোখের কোণে জল মাখি, ফিরবে ঘরে সেই পাখি, দুয়ারে কাতো রাখি ফিরে আয়। পতঙ্গ যে রঙে ধায়, পলক ফিরে দেখতে চায়, স্মৃতির বয়সে আয়নায় ফিরে আয়। শীর্ষেন্দু, রাইটার শীর্ষেন্দু রায়।
আপত্তি না করেন তাহলে আমি শীর্ষকে মেদিনীপুরে নিয়ে যেতে চাই। ওকে ইমিডিয়েট মেডিকেল কলেজে ভর্তি না করালে হয়তো। না না, টাকা পয়সা নিয়ে কিছু চিন্তা করবেন না, আপনি শুধু অনুমতি দিন। আমার টকাটার বড় কপাল মা, তোমার মতো গোটে বন্ধু পাইছিলাম। है मोहब्बत फासलों में, ऐ खुदा तू हौसलों में, मंजिलों को क्यों भुलाए रे, बिखरे पन्नों में सुलाए रे, थी नमाज़ों में दुआ जो, गीले होठों में दवा जो, वो जरूरत क्यों रुलाए रे, बिखरे पन्नों में सुलाए रे, ओ आए हम ओ बलम, झूठे सागम सितम। হ্যালো, কে বলছেন? গত 33 বছরে এই নাম ধরে আর কেউ ডেকেছে কি? শীর্ষ? যাক, চিনতে পারলে তাহলে। চিনতে পারিনি তো, অনুমান করেছি মাত্র। আর কতদিন অভিমান করে থাকবে? অভিমান ভাঙাতে আর এলে কই? এসেছি তো। ক্যালটেক্সের মোড়ে বিখ্যাত মুখুজ্জেদের বাড়ি, গেট পেরিয়ে সামনে বাগান, তারপর উঠোন পেরিয়ে দরজা। এবার শুধু কড়া নাড়ার অপেক্ষা। ইয়ার কি মেরো না, কেন ফোন করলে সেটা বলো। ফোন করলাম এটা জানাতে যে বাইরে প্রচন্ড গরম, আর এই অবস্থায় অতিথিকে চৌকাঠে দাঁড় করিয়ে রাখলে গৃহস্থের অকল্যাণ হয়। হ্যালো হ্যালো, চোখের কোণে জল মাখি ফিরবে ঘরে সে পাখি, দুয়ারে কত রাখি ফিরে আয়, পতঙ্গ যে রঙে ধায় পলক ফিরে দেখতে চায়, স্মৃতির বয়স আগে নয় ফিরে আয়, মোরে সইয়া 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 মোরে সইয়া। আমার কোলেস্টেরল আর তোমার পদবি ছাড়া এই 3 যুগে আর কিছু বদলেছে কি? দেখো কতটা বদলে গেছো, যে বদলগুলোই আর চোখে পড়ছে না। একটা বদল অবশ্য চোখে পড়েছে, আমার এয়ারটেল 4G আর তোমার ওই পুরনো ল্যান্ডলাইন। আমার কাছে স্মার্টফোন আর ইন্টারনেট মানে মাথা নিচু করে বেঁচে থাকা। সেজন্য যদি কেউ আমাকে ব্যাকডেটেড বলে, তার মুখে ফুল চন্দন পড়ুক। এসো ভেতরে এসো। বাহ, বাড়িটা তোমার মনের মতোই বিশাল। বসো। অনুপমের সঙ্গে সেদিন হঠাৎ দেখা, তাই ওর থেকেই তোমার ল্যান্ডলাইনের নাম্বারটা পেলাম, সাথে ঠিকানাটাও। বিভাসদার ডেথের খবরটাও। 15 বছর 15 বছর হলো আমার ঘাড়ে এই বিশাল সম্পত্তি আর 2 সন্তানের দায়ভার দিয়ে ও ছুটি নিয়েছে। আমিও ছুটির আশায় ক্যালেন্ডারে দিন কাটি। হাতের উপর হাত দুটো কতদিন থাকবে সেটা ঠিক করা হাতের রেখাগুলো। জীবনটা খুব আনসার্টেন, তবুও মানুষ পয়সা জমায়, স্বপ্ন দিয়ে সোয়েটার বনে। আমার শ্বশুরমশাই বলতেন, সব সম্পদ ঐশ্বর্য ঈশ্বরের, মানুষ শুধু জিম্মাদার। ভাবো, এককালে যে বাড়িতে দুবেলা মিলিয়ে প্রায় 150 মানুষ খেত, সে বাড়িতে আজ মানুষের আওয়াজ মেলে না।
যাক সেসব কথা, এতদিন বাদে এই সাধারণ মেয়ের কথা কেন মনে পড়লো? শরৎবাবুই মনে করালেন। কিছু জরুরি কথা ছিল অপু, যেগুলো বলার জন্যই শেষ বেলায় কাউকে কিছু না জানিয়ে এত দূর থেকে চলে আসা। আমার শ্বশুরমশাইয়ের করা নিয়ম ছিল, এ বাড়িতে নারায়ণের নিত্য সেবা হোক না হোক, অতিথি সেবা যেন হয়। এটাই রেওয়াজ, এটাই আভিজাত্য। না, আমার হোটেল হিন্দুস্তানের রুম বুক করা আছে। তাছাড়া লোকচক্ষুর একটা ব্যাপার আছে। তোমার কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না। অপমান করার থাকলে অন্যভাবে করতে পারতে। হোটেলে থাকার ব্যাপারটা বড্ড ক্লিশে। সে যাই হোক, না বলে কই এসেই যখন পড়েছ, তুমি এখন আমার হেফাজতে। সুধা, আয় সুধা, একবার নিচে আয় মা। আমাদের একসাথে কাটানো সেরা সময়টা আমি আবার বাঁচতে চাই। আমি জানি না ফের কবে আমাদের আবার দেখা হবে, কিন্তু নেক্সট 4 দিনে আমি এত প্রাণ গুছিয়ে নিয়ে যাব যে আমি চোখ বুঝলেও কোনো আফসোস থাকবে না। এনাকে চিনতে পারো? ও মা, কাকাবাবু না? আমি তো মানে থাক মা, থাক। আশীর্বাদ পায়ে থাকে না, বুকে থাকে। আয় মা। হারুদাকে বলো ওপরের ঘরটা খুলে বিছানা আর বাথরুমটা পরিষ্কার করে দিতে। আরে হোটেলেরও বুকড, অ্যাডভান্স পেমেন্ট হয়ে গেছে। আর লাগেজও সেখানে। এখন ফেরত আনতে গেলে থানা পুলিশ হবে। লাগেজটা সময় মতো পেলে হলো তো। এখন তুমি স্নান করবে, যাও, আমি খাবার বানাচ্ছি। আমাদের না এখন স্টাডি লিভ চলছে, সামনের মাসেই টেস্ট। কোন স্কুলে পড়ো? লাল সাদা না সবুজ সাদা? হিন্দু গার্লস। এই তো গত বছরে প্লাটিনাম জুবিলি ছিল। দেখো, বলতে বলতে কতটা সময় পেরিয়ে গেল বুঝতেও পারলাম না। এবং সেটা হলে তার ফলাফল কিন্তু অনেক গুণ ভয়ানক হতে পারে। ইট মে অলসো বি ইনকিউরেবল। তাই যত সম্ভব ওনাকে নর্মাল লাইফে ব্যস্ত রাখবেন। আপনার ঋণ আমি কিভাবে শোধ করব জানি না। আমার বাবাকে আমি বাঁচাতে পারিনি, তাই প্রতিটি পেশেন্টের মধ্যে আমি আমার বাবাকে দেখতে পাই। ধরে নিন শীর্ষেন্দুর প্রতিটি শ্বাসে আমার আপনার ঋণ কমবে। বাড়ি নিয়ে গিয়ে ওর যত্ন নিন অ্যান্ড হ্যাভ হ্যাপি লাইফ টুগেদার। থ্যাংক ইউ ডক্টর, আমি আপ্রাণ চেষ্টা করব। টেক কেয়ার। শীর্ষ কোথায় গেল আবার? শীর্ষ, দাদা কোথায়? দাদা তো নদীর ধারে চলে গেলেন। আর তুমি যেতে দিলে? একটা কাজই তোমাদের দ্বারা হয়, ওয়ার্থলেস। আমাকে না বলে এখানে একা একা চলে এলি, আমি তোকে খুঁজছি ওখানে। কি ভাবছিস? জানি না। একটা কবিতা শোনাবি? কবিতা? জীবন থেকে সব ছন্দ হারিয়ে গেছে। মাঝে মাঝে নিজেকে সন্দেহ হয়, আমি কি আদৌ কবিতা লিখতে পারি? আমার কাছে তোর সব কবিতা যত্ন করে গোছানো আছে। পুড়ে দে, নয়তো কবর দে। যদি কিছু লাল পালা জন্মায়, রাতের পর রাত সে একই স্বপ্ন দেখি। একটা কালো চাদর পরা মানুষ আমার সাথে রোজ দাবা খেলছে, আর আমার রাজা
প্রত্যেকবার তারপর সে লোকটা একটা উঁচু পাহাড় থেকে আমাকে ধাক্কা দিয়ে গভীর খাতে ফেলে দিচ্ছে। আমি চিৎকার করছি কিন্তু কেউ। এই তো পাশে আছি, চোখ খুলে দেখ। এটাই বাস্তব, এটাই জীবন, আর এটা খুব সুন্দর, বিশ্বাস কর। আমাকে ছেড়ে কোনো দূরে যেও না আপু, তোকে আমার বড্ড দরকার। আমি তোর আমি তোমার পাশেই আছি, আর থাকবো সারা জীবন। দেশ তখন পরাধীন। তোমার দাদু ভাইয়ের সঙ্গে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স 15 আর ওনার 29। বিয়ের পরও মনে হচ্ছিল একজন অজানা মানুষ, এত বড় একটা পরিবার, আমি এই কচি বয়সে কি করে সব সামলাবো। তারপর কি করে সব ঠিক হয়ে গেল? উনি যা শিখিয়ে দিতেন, চোখ বুজে স্থির বিশ্বাসে তাই করে গেছি 35 বছর ধরে। স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বীরেন শাসমলকে আদর্শ মানতেন। নরঘাট পিছাবনিতে লবণ সত্যাগ্রহের জন্য ব্রিটিশের নৃশংস অত্যাচার সহ্য করেছিলেন। ঠোঁট থেকে বন্দে মাতরম ধ্বনির সঙ্গে কিছুটা রক্ত গড়িয়ে পড়েছিল। জেল থেকে আমায় অনেক চিঠি লিখেছিলেন। কোথায় যেসব হারিয়ে গেল, শুধু একটাই ক্ষোভ রয়ে গেল ওনার বিরুদ্ধে। আমায় ছুঁয়ে কথা দিয়েছিলেন, একসাথে এক বিছানায় চোখ বুজবো। উনি কথা রাখেননি। উনি আমার প্রথম প্রেম, উনি শেষ। যদি কখনো কাউকে মনে ধরে, এমনি ভাবেই তাকে ভালোবেসো শেষ অবধি। সারাদিন পাপড়ি ছিঁড়লেই যদি পরাগ মিলন হতো, তাহলে কেউ আর পত্রমিতালি করতো না। পড়াশোনা জলাঞ্জলি, বাপ মায়ের স্বপ্ন কৃষ্ণ প্রেমে চূর্ণ। ওদের তো খিদে তেষ্টা পায়খানা পায় না, শুধুই কবিতা পায়। শেষে তোর প্রজাপতি যে কবির ফাঁদে পড়বে, হে আমরা জীবনেও কল্পনা করিনি। ধ্যাৎ, কি যে বলো না সর্বানিধি। থাক, লজ্জার মাথাকে আর কাজ নেই। যা বুঝতে পারছি, উত্তম সুচিত্রার অভাব তোরাই পুষিয়ে দিবি। শীর্ষেন্দু কৃষ্ণেন্দু হতে পারবে না গো, মোটর সাইকেলই চালাতে জানে না। রিনা ব্রাউন হওয়ার ভাগ্যি আমার কোথায় বলো? পথ হারাতে গেলে মোটর সাইকেল লাগে? লাগে, সাথে সাহসও। আজ অব্দি সামান্য 3টে শব্দই বলে উঠতে পারলো না। ভালোবাসি তো গরু ছাগলেও বলে। সত্যিকারের ভালোবাসার পুরুষ হাতে গোনা। আসলে কি জানিস তো, ভালোবাসা বলে কোনো কিছুই হয় না, সবই কাপড় খোলার বাহানা। সর্বানিধি, ও সর্বানিধি, তুমি দেখো অমলদা একদিন ঠিক ফিরে আসবে। কবে? খোকনের স্কুলের গার্ডিয়ান মিটিংয়ের দিন, না অ্যানুয়াল ফাংশনে? শোন না, আজ বিকেল 4টে কাঁসাইয়ের পাড়ে
তোকে দেখা করতে খবর পাঠিয়েছে শীর্ষ। একা নে নে, তৈরি হয়ে নে। সত্যি? প্রেম করিয়ে দেওয়ার জন্য তোরা কি আমাকে কমিশন দিবি? তুমি না মানে একদম। শোনো খুকি, এই বেটা ছেলের জাত, এক মেয়েতে এদের খিদে মরে না। সামলে চলো কেমন? যদিও শীর্ষ ছেলেটা বেশ ভালো, শান্ত শিষ্ট, লেজ বিশিষ্ট। কতক্ষণ? বেশিক্ষণ নয়, এই মিনিট 10। কেমন দেখাচ্ছে আমাকে? লেজ আর শিং তো গজায়নি দেখতে পাচ্ছি। তবে রে, হলদে সবুজ ওরাংওটাং, ছুঁচো, গাধা, পড়াশোনা শেখা কিংকং। পুরো চিড়িয়াখানাকে টেনে আনলে ব্যান্ডিট কুইন। একেবারেই না, আমি ফেয়ারি কুইন, রাজকন্যে। যথেষ্ট শিক্ষা সংস্কৃতিবোধ রয়েছে। কিছুদিন পর ভোটে নামবো, মিনিমাম 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তো হবই। তুমি বদলালে না। হারু বলল জরুরি দরকার, একা দেখা করতে বললে। হ্যাঁ, আসলে একটা কথা বলার ছিল। মেয়ের বাড়ি থেকে বিয়ের জন্য দেখতে এসেছে? না মানে, এত লজ্জা পাচ্ছ কেন বলো? আসলে তুমি ব্যাপারটাকে কিভাবে নেবে সেটা ঠিক বুঝতে পারছি না। আঁচলে পেতে বুকে ভরে নেব। এবার বলো। বলবো, নিশ্চয়ই বলবো। সবকিছু বলার জন্যই তো ফিরে আসা। সৌরভ গাঙ্গুলির থেকেও বড় কামব্যাক তোমার, ভাবাই যায় না। এত বড় সাহিত্যিক, এত পুরস্কার, এত সম্বর্ধনা। তা তিনি এই বইমেলার সিজনে বেস্ট সেলার আর মহিলা অনুরাগীদের ছেড়ে এই 157 কিলোমিটার দূরে একটা নন এসি বাড়িতে। আমার সব পার্থিব টান স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে। একটাই ধার ছিল, যেটা শোধের জন্য নিয়তি তোমার কাছে টেনে আনলো। বিদ্যে বোঝাই বাবুমশাই তাহলে 16 আনাই ফাঁকি। শেষ 3 বছরে সব কিছু থেকে ছুটি নিয়ে সারা দেশে একা একা ঘুরে বেরিয়েছি, আর 54টা কবিতা লিখেছি। নিজের খুশি, নিজের মর্জিতে, নিজের জন্য। যাক, শুনেও শান্তি। নইলেই কবি মরেও শান্তি পেত না। বছরে হুড়োহুড়ি করে 3টে উপন্যাস, 4 ডজন কবিতা, খানকুড়ি ছোট গল্প, অজস্র প্রবন্ধ, ফরমাস লেখার পর পেটের খিদে হয়তো মরে, মনের খিদে মরে না। এই 54টি কবিতাই কি তাহলে শীর্ষেন্দু রায়ের শ্রেষ্ঠ কবিতা বলে পরের বইমেলায় বেরোচ্ছে? আমার মৃত্যুর পর প্রকাশিত হবে, সেভাবেই পাবলিশার্সের সাথে চুক্তি হয়েছে। আপনি তো তবে দেখতেই পাবেন না পাঠকের রিয়াকশন কেমন। আপনার সেরা কাজ নিয়ে চারপাশের লোকেরা কি বলছে, তাদের আগ্রহ, উত্তেজনা, সমালোচনা। কামন সুধা, আমি আগেই বলেছি এটা সমষ্টির জন্য নয়। যে মানুষটার জন্য আজ আমি যে এই সাদা কাগজে উইথ লাভ শীর্ষেন্দু লিখতে পারছি, এটা তার জন্য। এই কবিতার বইটা আমি তোমায় উৎসর্গ করতে চাই অপর্ণা। অনেক ভেবেও আমার সেরা কাজের দ্বিতীয় দাবিদার খুঁজে বার করতে পারলাম না। 30 বছরের প্রায়শ্চিত্ত, পুনর্জন্মের কৃতজ্ঞতা। মাসিমাকে উৎসর্গ করলে বেশি খুশি হতাম। বুড়ো হয়ে গেলে তবু কাণ্ডজ্ঞান হলো না। যদিও বীজ দেখেই বুঝেছিলাম এ ফল মাকাল। এই সুদা শোন, তোমার ওই বিনে পয়সায় ঝালমুড়ি খেয়ে বোকা বনে যাওয়ার ব্যাপারটা বলো। আরে সেসব কথা কত দিনের কথা। সে সম্বল হিসেবে মিডিয়ার কাছ থেকে কিছুটা সম্মান আদায় করে রেখেছিলাম, তাও এই মামুনির সামনে। আরে না, নিজের মুখেই বলো না। নিজের মুখে বলতে পারবো না, বলে দিলে বলে দিলে ওই ব্যাপারটাই হবে না। কি ব্যাপার?
সবকিছু কি আর মুখে বলা যায়? তাহলে এখন কি করণীয়? রেডিও ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ ফাইনাল না শুনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম ভাজা খাই? এটা পড়ো। কি এটা? জীবনানন্দের খোয়া যাওয়া পাণ্ডুলিপি? তবে ডিম্পল কাপাটিয়া তোমার কবিতা পড়ে লাভ লেটার পাঠিয়েছে? আরে দেখো না। আচ্ছা বুঝেছি, জ্ঞানপীঠ ফ্যানপীঠ। স্নেহভাজনেশু শীর্ষেন্দু, তোমার সবকটা চিঠি পেয়েছি। নানান ব্যস্ততার জন্য সময় করে উত্তর দেওয়া হয়ে ওঠেনি। কবিতাগুলো খুব ভালো, তবে অসাধারণ হতে গেলে খানিক পরিমার্জন প্রয়োজন। কবি সঙ্গ চাই। তোমার বয়স কম, তাই গুরুজন হিসেবে বলবো, যদি এটা কি লিখেছে? যদি সাহিত্য সৃষ্টিকেই পেশা হিসাবে নিতে চাও। আচ্ছা, সাহিত্য সৃষ্টিকেই পেশা হিসেবে নিতে চাও, তাহলে সময় নষ্ট না করে কলকাতা চলে এসো। সরস্বতীর কৃপায় দুবেলার অন্ন আর 8x6 ফুটের একটা ঘর জোগাড় হয়ে যাবেই। গত বছর কৃত্তিবাস বন্ধ হয়ে গেছে, আমাদের জীবনেও বিকেল গড়িয়ে সন্ধে ঘনাচ্ছে। এমন সময় তোমাদের মতো নতুন প্রতিভাদের চাই। ভালো থেকো, চিঠি লিখো, ইতি। সুনীল গঙ্গোপাধ্যায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কি কোথায়? আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে? হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? আজ কত বছর বাদে এ বাড়িতে মাউতর গান বাজলো জানো? তবে পেমেন্টটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও। বেশ মজা করছো কথায় কথায়। একমাত্র মজা করলেই ওই সুগার প্রেশারের সাঁড়াশি আক্রমণকে থামানো যায়। ওষুধ ফষুধ দিয়ে কিচ্ছু হয় না। আমার সামান্য অ্যাজমা আছে, সিজন চেঞ্জের সময় একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, এইটুকুই। কবে থেকে? জানতাম না তো। জানলে ফুসফুসটা বদলে দিতে। ওটা জেনেটিক্যাল, মায়েরও ছিল। আমার ছেলেটা তো ওই ছোটবেলার থেকেই হাঁপানি, মেয়েটা যদিও এখনো নর্মাল আছে। আমার সেক্রেটারিও অ্যাজমা পেশেন্ট, তাই রোগটা পরোক্ষ তো আমাকে উপকার। আচ্ছা এবার থামো, অসুখ বিসুখের কথা বলতে বলতে বাড়িটা পুরো হাসপাতাল হয়ে যাবে। রান্নাটা কেমন ছিল? খারাপ হয়েছে বললে আর একবার রান্না করে খাওয়াবে? আবারই আর কি? এই বোকা বোকা হিউমারগুলো সম্বল করেই তো বেঁচে আছি। আসলে একা থাকা যে কত কষ্টের, সেটা গরম রক্ত ঠান্ডা হওয়ার পর এখন বুঝতে পারি। জীবনে তো স্ত্রী প্রেম বলে তো কিছু নেই। কেউ ভাত বেড়ে দেয় না, রাতে দেরি করে ফিরলে কেউ না খেয়ে জেগে থাকে না, জামার বোতাম ছিঁড়ে গেলে। উঠি, রাত অনেক হলো, তুমি ঘুমো, চাদর রাখা আছে গায়ে দিও, আর কিছু লাগলে চলে যাবে। নইলে আর কিছুক্ষণ বসলে রাত তো সবে 10:30। হয়তো, কিন্তু দেরি হয়ে গেছে, অনেক দেরি। তুমি জানো প্রিয়তমার প্রতি কাব্যগ্রন্থের প্রত্যেকটা কবিতা তোমায় ভেবে লেখা। শুধু তাই নয়, রক্তরাগের অনামিকা সে তো তোমারই ছায়া। জীবনে যখনই প্রেম, সম্পর্ক,
দুটো শরীর নিয়ে লিখতে গেছি, বারবার তুমি ফিরে এসেছো। তুমি তোমার এমন কোনো লেখা নেই যেটা প্রকাশিত হয়েছে অথচ আমি পড়িনি। কাকে শোনাচ্ছ এসব কথা? আমি বড় ভুল করে ফেলেছি, পারলে ক্ষমা করে দিও। ক্ষমা? কেন? চোখের জল মোছো? পাঠকের অনুরোধে গল্পের শেষাংশ কি বদলানো যায়? ওসব পুরনো কথা আমি ভুলে গেছি। আমায় চেয়ে বলো, সব ভুলে গেছো? চিরকাল কাগজে কল্পনায় আমার সঙ্গে সংসার করে গেলে সত্যিকারের ঘরকন্যাটা বোধহয় আরো অনেক সুখের হতো। তিন মাস আগে ঠিকানা জোগাড় করে নিয়মিত কবিতা পাঠাচ্ছিলাম, যদিও কোনো উদ্দেশ্য ছিল না। আজ প্রথমবার উত্তর এলো। কি ভাবলে? নীললোহিতের কাছে এরকম একটা চিঠি পেয়ে কি ভাবা উচিত? ও, সবই যখন ঠিক করে নিয়েছো তখন আমাকে আর... তুমি খুশি নও? তুমি কি চাও না যে আমি কলকাতা যাই? যদি বলি না? না যেতে দেওয়ার কারণ? বোঝো না কিছু? কেন চোখে জল আসছে? আমি ভেবেছিলাম আর কিছুদিনের মধ্যেই আমরা বিয়ে করব। আমার জন্য রোজ নিয়ম করে সম্বন্ধ আসছে, আমি কোনো না কোনো বাহানা সেটা এড়িয়ে যাচ্ছি শুধু তোমাকে বিয়ে করব বলে। সবসময় ছেলেদেরই কথাটা বলতে হয়, একটা মেয়ে কখনো বলে না। তুমি তো আমাকে আজ অব্দি বলে উঠতে পারলে না, তাই আমি বলছি আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি শীর্ষ। তোমাকে ছাড়া আমি মরেই যাবো, বিশ্বাস করো। কেউ দেখে ফেলবে অপু, বোঝার চেষ্টা করো। দেখো, আমরা খুব ভালো বন্ধু। তাহলে কেন তুই থেকে তুমিতে নেমে এলে? আর কেনই বা শেষটা মাস সেভাবে একসাথে? আমি ভুল করে ফেলেছি। ভুল? কিন্তু অপর্ণা, এটা প্রেম নয়, আর হতেও পারে না। কেন? কারণ তোমার আমার মধ্যে অনেক ফারাক। ফারাক কিসে? টাকা পয়সায়? বর্ণে। তোমরা ব্রাহ্মণ, উচ্চ বর্ণ। তোমাদের বাড়ি থেকে আমাদের এই সম্পর্ক কেউ মেনে নেবে? সেটা না হয় আমি বুঝে নেব। তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? খাওয়াবো কি? কেন বুঝতে চাইছো না? এটা হয় না। তুমি কি অন্য কাউকে? আমি তোমাকে কেন, কাউকেই বিয়ে করতে পারবো না। এখন সবে আমার কেরিয়ার শুরু, আমাকে অনেক কিছু লিখতে হবে, অনেক টাকা উপার্জন করতে হবে, নিজের গাড়ি নিজের বাড়ি বানাতে হবে। আমার একটা স্বপ্ন আছে অপর্ণা, আর সেই স্বপ্নে আমি নেই। দেখো, এই মেলি ন্যাকামোগুলো না এবার থামা, বড্ড বেশি মেলোড্রামা করছে এবার। কি করবো বলো? প্রথমবারের প্রেম তো, আর প্রথমবার প্রেম ভাঙাও বটে। শেষটা তাহলে এখানে এভাবেই করবে। মন ভাঙলো, আওয়াজ পেলে? পাওনি তো, এর চেয়ে বেশি আর কি চাও? সময় চাই, নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে খানিকটা গুছিয়ে নেওয়ার। আমি চিঠি লিখবো। লেখো, নিশ্চয়ই লেখো, অন্য কারোর হয়ে যাওয়ার আগে লেখো। বুকের শেখা লাগলে আছে
পড়ার ভুল, কষ্ট পাওয়ার শব্দ কি কান পাতলে শোনা যায়? শুকিয়ে গেছে ভেজা বালিশ তোমার অপেক্ষায়, তাই আদর মাখা চাদর শেষে ঘুম পাড়িও আমায় ভালোবেসে। কোনো ঠিকানাহীন শহর, না জানা দেশে, কি হয়েছে? দিও আমায় ভালোবেসে। অপর্ণা, সুনীলবাবুর নির্দেশ মতো কলকাতা শহরে ভাগ্য সন্ধানে এসেছি। ওনার সাহায্যে কিছু কাজও জুটেছে। প্রচুর লিখছি, পাবলিশার্সের দৌড়ে দৌড়ে ঘুরছি। এখানে কেউ বড় হতে গেলে 10 জন টেনে নিচে নামায়। এত লড়াই করে এই শহরে যখন এসেছি, খালি হাতে ফিরবো না। আমার পথ থেকে সময় নষ্ট করো না, আমাকে ক্ষমা করে দাও। উড়েছি আমিও কালো নিবের তলায়, রুটি শুধোয় মান খুঁজিস না মন। খুনের রক্ত লেগেছে যে গল্প বলায়, ইতির আগেই ফুরোয় তার জীবন। সুখ যদি সুখী হতে চায়, সমুদ্র মেলে না কিনারায়, গুনে যায় দিন তারার মতন। শিশুদা, শুনেছো আজ অপর্ণাদির বিয়ে? মরছে ধরা বুকের শেকড়, রাত্রে ফোটা ফুল, গন্ধ হারা তোমার মতোই প্রেমে পড়ার ভুল। ভাঙায় নাতে কি মুখ চাইলে দেখা যায়, তোমার আমার থেকেও ভীষণ সময় নিরুপায়। তাই আদর মাখা চাদর নরম মাটির শেষে ঘুম পাড়িও আমায় ভালোবেসে। কোনো ঠিকানাহীন শহর, নাম না জানা দেশে, উড়িয়ে দিও আমায় ভালোবেসে। এই ছবিটা দেখো, কত রোগা ছিলে তখন। হ্যান্ডসাম ছিলাম সেটাও বলো। কলেজে কত মৌমাছি পেছনে উড়ে বেড়াতো। হ্যান্ডসাম না কচু, লুকিয়ে লুকিয়ে চারমিনার খেতে আর চায়ের দোকানে ধার বাকি রেখে চাঁদমামা কিনে পড়তে। তবে সব নেশার ওপরে ছিল অমিতাভ বচ্চন। টিউশনের কত টাকায় যে ভদ্রলোকের প্রণামের বাক্সে গেছে ইয়াত্তা নেই। কুলির শুটিংয়ে সেই চোট লাগার পর ভবতারিণী মন্দিরে পুজোও দিয়েছিলাম। উদয়নে ফার্স্ট ডে ফার্স্ট শো মাস্ট, তা সে ব্ল্যাকে টিকিট কেটে হোক বা মারামারি করে। জানো, উদয়নটা ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে কিছু বছর আগে। দর কমে গেলে বোধহয় পুরনো জিনিসের ওপর মানুষের মায়া চলে যায়। যা, টিপটা আবার কোথায় পড়ে গেল। এই কবিতাটা মনে পড়ছে। ভুলে আর গেলাম কখন তোমার জন্য লেখা প্রথম কবিতা। আর এই সেই রুমাল যেটা কখনো দেওয়াই হয়ে ওঠেনি। নিতে পারি, কিন্তু কেন নেব? এখন আমি অভিমান করে ঠোঁট ফোলাবার সুযোগ পেয়েছি। নিয়ে নাও, কারণ তোমার ভাগ্য ভালো যে 33 বছরে রুমালটা বিড়াল হয়ে যায়নি। আর এই ছবিটা দেখো, আমরা তিনজন কেমন। 10টা বেজে গেল, এখনো বাজারে। ছবিটা দেখি। আহা, ওই ছবিটা। এটা? আরে এই ছবি। এই আরে ওটা এমনি বেকার দেখি নাকি ছবি? ছাড়ো না, ওটা এমনি একটা ছবি। মা, আমি আসছি। কাকা বাবু, আসছি। আয়। রাতে ফিরে কিন্তু গল্প শুনবো।
কিছু খেলি না? স্যারকে বাগে আজ টেস্টি ক্যাফেতে ট্রিট হাতিয়েছি। ফিরবি কখন? দুটো টিউশন আছে আজ, তারপরে আবার জয়েন্টের ক্লাস। রাত হলে মালবিকার বাবা বাড়ি ছেড়ে দিয়ে যাবে। হোক, আমি এখন আসি, দেরি হয়ে গেল। উফ, বড্ড ছটপট করে মেয়েটা আজকাল। সাবধানে যাস। এই ছেলেটাকে বড্ড চেনা চেনা লাগছে, মনে আসছে, মুখে আসছে না। আরে কলেজ এক্সকারশনের এমনি একটা ছবি কেউ তুলেছিল এসে, আমারও ঠিক মনে নেই। না, এটা এক্সকারশনের ছবি নয়। আর এই মুখ, এই চোখ, এই চেহারাকে আমি চিনি, খুব ভালো করেই চিনি। মা, আমার চশমাটা কোথায় রেখেছো? টেবিলের ওপর দেখ। এটা কার গলা? আমার ছেলে প্রবীরের। কই? আসছি। খুঁজে পাচ্ছি না তো। দুর্গাপুর থেকে কাল নাইট সার্ভিসের বাসে করে বাড়ি ফিরেছে। তুমি এসেছো বলে খবর দিয়েছিলাম। বোঝোই তো, ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলে। এরা আমাদের মতো সকালে উঠে সূর্য দেখে না, সূর্য দেখে তবে শুতে যায়। আরে রাখো না বাবা ছবিটা, একটা ফালতু ছবি নিয়ে ফেলুদাগিরি করছো। উহ বাবা, বয়স হয়ে গেল, ওঠা বসায় মহা কষ্ট। আরে আসছি আসছি, কাল কোথায় রেখেছিলি একটু খুঁজে দেখতে কি খুব কষ্ট হয় বাবা? আপনি আসছেন শুনে আমি আর তর সইতে পারলাম না। ও তো কাল রাত্রেই তোমার সঙ্গে দেখা করতে চলে আসছিল, আমিই বকাবকি করে থামালাম। ও আসলে বরং ভালোই হতো। এমনিতেই আজকাল অনেক রাত পর্যন্ত ঘুম হয় না, হয় লিখি নইলে বই পড়ি। না না, তুমি এই পাজিটাকে চেনো না। ও তো শুধু তোমার সঙ্গে দেখা করতে আসতো না, তোমাকে পাগড়াও করে কবিতাও শোনাতো। তুমি কবিতা লেখো? ওই চেষ্টা করি আর কি। সত্যি কথা বলতে আপনি আমার ইন্সপিরেশন। রবীন্দ্রনাথ গুলে খাও, দেখবে ইন্সপিরেশন বদলে যাবে। গুলে খেয়েছি, কিন্তু কোনো আউটপুট বার করতে পারিনি। বেসিক্যালি ল্যাদ খেয়ে অলস হয়ে গেছিলাম। কারণ সুখে দুঃখে হাত বাড়ালেই রবীন্দ্রনাথ। সবই তো লিখে দিয়ে গেছেন, নতুন কি আছে যেটা লিখব? আমার ক্ষেত্রে আপনি সেই মানুষ যার কবিতা পড়ে মনে হয়েছিল ইঞ্জিনিয়ারের কবি হওয়াটা নেহাত খারাপ নয়। বেশ সুন্দর কথা বলো তো, একটা কবিতা শোনাও। কবিতার নাম সমান্তরাল। আকাশের বুকে বেড়ে ওঠা মেঘ, বৃষ্টি হয়ে গেছে কবেই। জোয়ারের তীরে দাঁড়িয়ে দেখেছি সূর্যের ডুবে যাওয়া। শুনেছি দুজনে আজানের ভেসে আসা, আলোয় অন্ধকারে। দেদার বিকিয়েছি উষ্ণতা, শীতার্ত দুই হৃদয়ের মধ্যে। মিশে গেছে ঘন আলোর দ্রবণ, তোমাতে আমাতে সর্বত্র। অন্ধকার তবু ছুঁই রোজ, মোড়ের মাথায় না হারা শিশুটার ভাষাহীন দুটো চোখ। প্রিয়তমা তো সায় দিয়েছে, ভালোবাসার প্রথম পাতে তবু রাখি আজ একটু জল আর সস্তার রুটি। এবার ক্ষমা করো ওকে প্রিয়তমা, এটা আমার ফেভারিট। কবিতার নাম ঋণ। আবার একটা রাত নেমেছে মফস্বলে। পৃথিবীকে অনেকটা ঋণী করে সূর্য ডুবে গেছে পশ্চিমে। রেখে গেছে তারই মরণোত্তর দশা গোলমুখ একটা চাঁদ। সে চাঁদ বড় অবুঝ, সে বোঝে না তোমার চলে যাওয়ার পর তোমারই সবটুকু জ্যোৎস্না হর বেঁধেছে ওর শরীরে। ক্ষমা করো ওকে প্রিয়তমা। প্রাত্যহিকে অতীত খুঁজি রোজ, আমার সময় যে বড় ঋণী এই অতীতের কাছে। এই কবিতাগুলো তুমি লিখেছো? হ্যাঁ, আমি লিখেছি। সরস্বতীর সাধনা করছো, অথচ একবারও ঢোক না গিরে চোখে চোখ রেখে মিথ্যে বলে দিচ্ছ। কি বলছো কি শীর্ষ? আমি ঠিকই বলছি, এই কবিতাগুলো একটাও ওর লেখা নয়। মানে? অন্যের কবিতাকে নিজের বলে চালিয়ে নিতে তোমার একবার গলা কাঁপলো না? তুমি না শিল্পী? আই এম সরি অপু, তোমার মাতৃতে আঘাত লাগলে আমার কিছু করার নেই, কিন্তু এটাই সত্যি। ও, তুমি যখন এতটাই শিওর যে এই কবিতাগুলো টোকা, তাহলে তুমি নিশ্চয়ই এটাও জানো এই কবিতাগুলো কার লেখা? তুমি জানো না এই কবিতাগুলো কার লেখা? সব ভুলে গেলে কি করে অপু? এই কবিতাগুলো সব প্লাবনের লেখা, প্লাবনের। মনে পড়ছে না? মনে পড়ছে না?
1978 আগামীর আমির মার্চ সংখ্যায় প্লাবনের ইতিহাস কবিতাটা? 80 সেপ্টেম্বর প্রেম এবং খিদের শেষ 4টে লাইন কি ছিল? আর কত মনে করাবো অপু? এগুলো সব এক, সব সব মনে আছে বলেই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই কবিতাগুলোর সাথে এই কবিতাগুলোর আকাশ পাতাল তফাৎ। বহু এক। প্লাবন শুধু তোমার বন্ধু ছিল, কিন্তু ওই লোকটার সাথে আমি এক ছাদের তলায় এক থালায় ভাত খেয়েছি। ওর লেখা স্টাইল আমার চেয়ে ভালো আর কেউ জানে না। এই ছোকরা, তোমার লজ্জা করে না এসব ছোটই করতে? শিশু, আমার ভুল, তুমিই ঠিক, এগুলো সবই প্লাবনের লেখা। তুমি ও ঘরে যাও, তুমি স্নান করো, যাও যাও, আমি খাবার এই কাজটা কিন্তু তুমি ঠিক করোনি। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। ছোট ছেলে ভুল করে ফেলেছে, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। তুমি ক্ষমা যাবে কেন অপু? এতে জেনারেশনটা এরকম, লেখার মুরুদ নেই, শুধু লোক দেখানো কবিত্ব। তুমি যাও ঘরে যাও। সবাই ফেমাস হতে চায়। দাও হে, তোমার এই চুরির কবিতাগুলো ফেসবুকে দাও, অনেক লাইক শেয়ার পাবে। ঘরে যাও, ঘরে যাও। চলো চলো। মা, প্লাবনকে উনিশশো 1980 সালের কাঁথি কলেজ, বাংলা অনার্সে 3 মাস্কেটিয়ার্স ছিলাম আমরা। শীর্ষ, আমি আর প্লাবন। এক আত্মা 3 শরীর। আগামীর আমি বলে একটা বাংলা ম্যাগাজিন চালাতাম। মাত্র 3 বছরের মধ্যেই সেটা বেশ পপুলার হয়েছিল। হুশ করে গ্র্যাজুয়েশনের ট্রেনটা গন্তব্যে পৌঁছে গেল, আর জীবন বেশ কয়েকটা বিরক্তিকর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল। সেই জট খুলতেই এক বিকেলে আমরা 3 জনে আড্ডা দিচ্ছিলাম। সেদিনই বুঝেছিলাম সহপাঠী আর বন্ধু এক জিনিস নয়। বাবার দাবি তার সাথে থেকে ব্যবসাটা দেখতে হবে। জ্যোতি বসুর সরকারের ফিউচার আছে। পশ্চিমবঙ্গে টাকা হাওয়ায় উঠছে, শুধু ধরতে পারলে হয়। মরিচঝাঁপিতে সরকারের নির্দেশে পুলিশের ফায়ারিংয়ে প্রায় 1000 বাংলাদেশি রিফিউজি মরে গেল, বিনা খাদ্যে, বিনা চিকিৎসায়। আর সুন্দরবনের জলে ভাসিয়ে দিল লাশ। টাকা নয়, হাওয়ায় সমন বইছে। তা তুই কি ঠিক করলি? নীরব প্রতিবাদ বলে একটা কথা আছে, জানিস তো? কন্ট্রাক্টরি বিজনেস করে বাপ ঠাকুরদা যা কামিয়েছে, তাতে বাবার নাতি নাতনিটা আরামসে ব্রিজ খেলে জীবন কাটিয়ে দেবে। আমি আগামী নিয়েই ভালো আছি। একজন পুরুষের কাছে রোজগারই হলো তার আসল মেরুদণ্ড। এভাবে চললে তো যৌবন ফুরাইতে না ফুরাইতে সব অর্থ ফুরাইয়া যাবে। মন্ডল কমিশনের রিপোর্টের জন্য অপেক্ষা করে আছি। ব্যাকওয়ার্ড কাস্ট হিসেবে একটা চাকরি জুটিয়ে নিলে লাইফ সেটেলড। আমার তো এমএ করা ছাড়া আর কোনো গতি নেই, নইলে বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেবে। আর 22 বছর বয়সে কারোর হেসেল ঠেলতে আমি রাজি নই। হেসেল যে তোকে ঠেলতে অপারক, সে খবর রাখিস? এক মারবো, শুধু বাজে বাজে কথা। তোরা পারিসও বটে, সারাক্ষণ এই ওর পেছনে লেগে কি যে মজা পাস। যাই হোক, আগামীর আমির বৈশাখ সংখ্যার জন্য তাহলে এমার্জেন্সি পিরিয়ড সবে দেশ থেকে উঠেছে। এখন গণতান্ত্রিক পদ্ধতিতে শীর্ষও কিছু বলুক। ও কি ভাবছে আগামী আর আগামীর আমি নিয়ে? ভাবছি তো অনেক কিছুই, কিন্তু দিন দিন ফ্রাস্ট্রেশনের অদক্ষেপ জমছে পেটের তলায়। শোনো বাবু, হতাশায় ভোগাচ্ছে আমাশায় ভোগা ভালো। 3টে পথ আছে, যদিও মত একটাই।
কিছু করে খেতে হবে। তা সে আমি এমএ করি কি চাই এখন থেকে চাকরি খুঁজি? আসলে আমরা তো পড়াশোনা শেখা অশিক্ষিত, তাই একটু ভাব সম্প্রসারণ করে বললে ভালো হয় আর কি। এমএ বরাবর খরচ বাবার নেই, আর সরকারি বেসরকারি কোনো চাকরি করে চেয়ার আর ঘড়ির গোলাম হয়ে আমি কাটাতে পারবো না। মাইনে দেবে সাথে না খ্যাপাও। হ্যাঁ, আপনি তো বাংলার শেষ নবাব, টাকা যেচে আপনার কাছে আসবে। আরে এত ভাবছিস কেন? আগামীর আমি তো আছেই, তার জন্য আর একটু বেশি সময় দে, তাহলে আরো বড় করে কিছু। আচ্ছা একটা করা কথা যায়। বল, আগামীর আমির ভবিষ্যৎ কি? এটা শ্রী বয়সের একটা হুজুক, একটা নেশা, অর্থ উপার্জনের পথ কখনোই নয়। আই এম সরি, কিন্তু আমি একটা ব্যাপারে নিঃসন্দেহ, একটা গণ্ডির ভেতরে থেকে আমাদের এই সাহিত্য সংগ্রাম, এটা অনেকটা ছায়ার সাথে লড়াই করার মতো। ছায়া তাহলে রক্ত মাংসের শরীরটাকে টপকাতে চাইছে। আমাদের বাপ ঠাকুরদা কুঁয়োর ব্যাং হয়ে যে ভুলটা করেছে, সেই ভুল কি আমরাও করব? মাটির প্রতি দায়বদ্ধ হ শিষ্য, নইলে এখানে এই বালিয়াড়ি শহরে কেবল কাজু জঙ্গলই থেকে যাবে আজ থেকে 20 বছর বাদে, আরেকটা শীর্ষ জন্মাবে না। ওরকম শীর্ষে জন্মাবারই দরকার নেই যে নিজেকে চ্যালেঞ্জ করে না, বৃহত্তর লড়াইতে না গিয়ে নিজেকে কমফর্ট জোনে আটকে রাখে। দেখ, আগামীর আমির জন্য যদি স্বার্থপরের মতো তোকে আটকাতে হয়, আমি আটকাবো। সত্যি কথা বলতে কলকাতায় লবি চলে, প্রতিভা ভিড়েই হারিয়ে যায় লম্বা লাইনে চটি ঘষতে ঘষতে। তুই আখেরে নিজের সময় নষ্ট করছিস। দেশ পত্রিকা মফস্বলের কবি সাহিত্যিকদের লেখা চাইছে, কিছু কবিতা পাঠিয়েছিলাম, প্রাথমিক পর্বে বাছাই হয়েছে, পরের মাসে ওরা দেখা করার জন্য ডেট দিয়েছে। সাবাস, তোকে নিয়ে গর্ব করব না হিংসে করব বুঝতে পারছি না। এক মিনিট, ইন্টারাপ্ট করছি। যেটা নিয়ে আমাদের এত আলোচনা, সেই আগামীর আমির এডিটোরিয়াল সহ অন্যান্য কাজ কারা সামলাতো? প্লাবন আর শীর্ষের কলমের ভরসাতে ম্যাগাজিন চলতো। কলেজ ক্যাম্পাস আর ক্যাম্পাসের বাইরে ঘুরে ঘুরে যত লেখা কালেকশন করা হতো, শীর্ষই সেগুলো কাটাছেড়া করে ম্যাগাজিনে ছাপাতো। আর মালিকানা? আমাদের সময় লিটল ম্যাগাজিনে মুনাফাই ছিল না, তো মালিকানা। আগামীর আমি একান্তই প্লাবনের স্বপ্ন ছিল। আমি সামহাও এটার সঙ্গে জড়িয়ে পড়ি, আর প্লাবনের কাছে শিষ্যের অনেক ঋণ ছিল। নগদে? মনুষ্যত্বে। শিষ্যের বাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল না। প্লাবন ওকে কলেজের টাকা আর বইপত্র কিনে না দিলে ওর পক্ষে গ্র্যাজুয়েশন কমপ্লিট করাই অসম্ভব ছিল। আচ্ছা, গল্পটা থেকে যদি ইমোশনাল অ্যাটাচমেন্টটা বাদ দিলাম, তাহলে কিন্তু যুক্তির দিক দিয়ে শিষ্য একেবারেই ঠিক। হয়তো আসলে কাছের মানুষগুলো বড্ড অবুঝ হয়, যেমনটা তো দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যাওয়ার বেলায় আমার হয়েছিল। আমরা ভালোবাসার ওপর অধিকার ফলাই। তারপর শীর্ষ বোধহয় নিজেও ভাবতে পারেনি ওর কবিতাগুলো সিলেক্টেড হয়ে যাবে। বাকিটা প্রেডিক্টেবল। ঈর্ষাবশত দুই বন্ধুর সম্পর্কের অবসান। এটা তোদের ভাষায় বললে শেষটাই ছড়িয়ে দিলি। ও, তাহলে তোমরা প্লাবনকে বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটা মিটমাট করিয়ে নিলে? সেটার আর সুযোগ দিল কই। শীর্ষের কবিতাগুলো যেদিন দেশে বেরোয়, ওই দিন রাতেই প্লাবন সিলিং থেকে ঝুলে সুইসাইড করে। হোয়াট?
আই মিন সিরিয়াসলি? এবার ভেবে দেখ শীর্ষের কেমন লেগেছিল যে মানুষটার সাথে কয়েক ঘন্টা আগে পর্যন্ত আড্ডা মেরেছে সেই এখন কোনো সুইসাইড নোট? কবিরা বড্ড অভিমানী হয়। কবিতায় যতখানি আবেগ দেখায় জীবনের ক্ষেত্রেও যদি ততটাই দেখাতো। প্লাবনের চলে যাওয়ার জন্য শীর্ষ নিজেকে দায়ী করতে থাকে। সব কিছু ছেড়ে ছুড়ে ও দেশের বাড়ি চলে যায়। হাজার চেষ্টা করা সত্ত্বেও আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি। কিন্তু কয়েক মাস বাদে ওর বাবার থেকে আমি খবর পাই শীর্ষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে দুবার সুইসাইডের চেষ্টা করেছে। আমি ওকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করাই। সাইকিয়াট্রিস্ট ডক্টর গাঙ্গুলি খুব পরিশ্রম করেন। রিহ্যাবে শীর্ষের মানসিক অবস্থার পরিবর্তন আসতে থাকে এবং প্রায় 2 বছর পর ও সুস্থ হয়ে ওঠে। যদিও তখনও বিপদ কাটেনি। ওকে ডিসচার্জ করার সময় ডাক্তারবাবু আমাকে বলেছিলেন, মিস মহাপাত্র, একটা কথা মনে রাখবেন, মিস্টার রয়ের খারাপ স্মৃতিগুলো কিন্তু সাপ্রেসড, ডিলিটেড নয়। তিনি এখন নর্মাল লাইফ লিড করতে পারেন, কিন্তু ওই দুর্ঘটনা রিলেটেড কোনো জিনিস, ছবি বা তার অনুরূপ কোনো কিছু যদি ফের ওনার সামনে আসে, তাহলে সাবকনশিয়াস মাইন্ডে চেপে থাকা স্মৃতিগুলো আউটবাস্ট করতে পারে, এবং সেটা হলে তার ফলাফল কিন্তু অনেক গুণ ভয়ানক হতে পারে। ইট মে অলসো বি ইনকিউরেবল। তাই যত সম্ভব ওনাকে নর্মাল লাইফে ব্যস্ত রাখবেন। আপনার ঋণ আমি কিভাবে শোধ করব জানি না। আমার বাবাকে আমি বাঁচাতে পারিনি, তাই প্রতিটি পেশেন্টের মধ্যে আমি আমার বাবাকে দেখতে পাই। ধরে নিন শীর্ষেন্দুর প্রতিটি শ্বাসে আমার আপনার ঋণ কমবে। বাড়ি নিয়ে গিয়ে ওর যত্ন নিন অ্যান্ড হ্যাভ হ্যাপি লাইফ টুগেদার। থ্যাংক ইউ ডক্টর, আমি আপ্রাণ চেষ্টা করব। টেক কেয়ার। প্লাবন, আমাকে আমাকে মাফ করে দে প্লাবন। আমি না তোকে ঠিক চিনতে পারিনি, বড্ড ভুলে গেছে ভাই। আসলে বয়স হচ্ছে তো, চোখে ভালো দেখতেও পাই না। শীর্ষ প্লাবন নয়, ও আমার ছেলে প্রবীর। আরে ধুর, অবিকল সেই একই চোখ, সেই মুখ, সেই নাক, সেই একই স্টাইলে ছন্দ মিলিয়ে মিলিয়ে প্রেমের কবিতা লেখা, কথা বলা, হাঁটা চলা, এমনকি ওই ফিক করে হাসা, সব এক। প্লাবন মারা গেছে শীর্ষ 35 বছর আগে। এই প্লাবন, তুই অপর্ণাকে ডাক্তার দেখ। বুড়ির বুড়ির ভিড় এবার বলবি ওর সাথে আমরা রজনীগন্ধা স্টিক ঝুলিয়ে চুপ করে ডাটা জল আরে আরে তোমার মনে নেই দেশে যেদিন আমার প্রথম কবিতা বেরোলো, তারপরের দিনই তো জ্যাঠামশাইয়ের সাথে সুরাট চলে গেল বিজনেসের কাজে। এই তো গত রাত্রেই সবাই মাত্র ফিরেছে। কত বড় বড় কথা, বাবার বিজনেসে অরুচি, সেইতে লাইনে আসতে হলো বাবা। আরে গুজরাটি মারোয়ারি ব্যবসা করে কোথায় চলে গেল? আরে হতচ্ছাড়া ভেতো বাঙালিকে দেখো। কাকাবাবু, আপনি ভুল করছেন। আমি প্লাবন নই। নাও, এ আর নাটক হচ্ছে। অনেকদিন বাদে পুরনো বন্ধুদের সাথে দেখা হলো, তোমরা দুজন আমার সাথে মজা করছো। ইটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। অ্যাক্টিংটা তো বেশ ভালোই করেন দেখছি। আপনার এসব মজা বলে মনে হচ্ছে। এসব মজা নয়। তাহলে যে লোকটা 35 বছর আগে সুরাটে চলে গেছিল, সে হঠাৎ এতদিন বাদে ফিরে এলো কেন? আমি অপুর কাছে ফিরে এসেছি বলে? দেখুন, আপনার সাথে যা যা হয়েছে সেগুলো আমি সব মার মুখে শুনেছি, আর তার জন্য আমি সমব্যথী। আশালি, শুধু সমবেদনা জানাতে তুমি ফিরে আসনি প্লাবন? সহজ কথাটা সহজভাবে বলাই ভালো, তাই তো? শোন, এটা 54টা কবিতার পাণ্ডুলিপি। এগুলো সব তোর। আমি কোনোভাবেই ক্লেম করবো না। বিশ্বাসের সাথে রি এগ্রিমেন্ট করিয়ে নেব। শুধু একটাই অনুরোধ,
অনেক বছর বাদে আমি অপুকে ফিরে পেয়েছি। হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং মা? কি হচ্ছেটা কি এখানে? একজন চিটগ্রস্ত মানুষ সমানে সমানে প্রলাপ বকছে, আর আর আমরা সেটাকে এন্টারটেইন করছি। এই যে দেখুন মশাই, আমি আপনার ফ্যান হতে পারি, কিন্তু তারপরে তোমরা এই এইসব কথাগুলো বাদ দাও পাগলামি না। দেখে হাততালি দাও না আমার পক্ষে সম্ভব না। বাবু তুই থামবি? কেন মা থামবো কেন? লোকের কবিতা চুরি করেছি বলেছে, আমার কোনো সেলফ রেসপেক্ট নেই? আর এই নিজের কবিতাগুলো ভিক্ষে দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনি? শোনো মা, আমি বলছি শোনো, এই লোকটা নির্ঘাত কোনো মতলবে এসেছে এত বছর পর। হয় একে পুলিশে দাও, নয় একে এক্ষুনি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও। অনেক হয়েছে শিশেন্দু, এরপরে যদি আর একটা কথা বলে আমি ভুলে যাবো তুমি কোনোদিন আমার বন্ধু ছিলে। বন্ধু ছিলাম? যাও, তুমি চলে যাও, তোর কথা বলতে পারলো না। প্লিজ তুমি চলে যাও, প্লিজ। তোর জন্য আমি বাবুরে হিন এটা কোথায় রেখেছিস? হিন টান 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 একটু দম নে পুরো, আরেকবার নে দম নে জোরে দম নে। শত্রুকে কবর দেওয়ার পরেও একবার পেছন ফিরে তাকাতে হয়। শীর্ষেন্দু রায়। হ্যালো 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 মা, আমি আনতে হবে না, মালবিকার বাবা ছেড়ে দিয়ে যাবে। মা একটা কথা বলবো, তুমি রাগ করবে না বলো? রাগ করার মতো কথা হলে নিশ্চয়ই রাগ করব। বলছি যে আমি আজ মালবিকার বাড়ি থেকে যাই। বাজে কথা শোনার সময় নেই, তুমি জলদি বাড়ি এসো। হ্যালো আন্টি, আমি মালবিকা। আসলে আজ আমার বার্থডে, তাই ও আজ থাকুক না আন্টি। তোমার মাকে একবার ফোনটা দাও তো। মা ফোনে তোমাকে আন্টি ডাকছে, একটু এসো, একটু হোল্ড করুন। আচ্ছা ঠিক আছে, কাল সকালে ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিও। থ্যাংক ইউ আন্টি। তুমি এত রাতে? একটা কথা বলার ছিল। সেটা বলার জন্য ভোর অবধি অপেক্ষা করা গেল না? কারণ কথাটা ভীষণ জরুরি। কাল ভোরেই আমি কলকাতা চলে যাব। 4 দিন থাকবে বলে এসেছিলে। দেখো, তোমাকে আমি আর সমস্যায় ফেলতে চাই না। সমস্যাগুলো যখন আমার, তখন তার সমাধান আমাকেই করতে দাও। এটা সালিশি সভা নয়। তোমাকে শেষবার দেখতে এসেছিলাম, দেখে নিয়েছি। সুস্থ সবল সুখে, ব্যাস। এবারটা আটকিও না। আটকালেও কি তুমি পেছন ফিরে তাকাও? আচ্ছা একটা কথা বলো, আমাদের জীবনের সমস্ত সিদ্ধান্তকে তুমিই নেবে? যাওয়ার বেলা আর মায়া পারিও না। ভালো থেকো, ভালো থেকো। স্বামী স্ত্রী অভিনয় করতে করতে আমি হাঁপিয়ে গেছি। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। এবার বলো কি বলছিলে?
শীর্ষকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি ভুলতে তো বলিনি। বাগানে একটা কৃষ্ণচূড়ার গাছ লাগাও, বা অ্যাকোরিয়ামে একটা রঙিন মাছ আনো আর তার নাম দাও শীর্ষ। প্রেমটাই যখন অসমাপ্ত, অপরিণত, অনর্থক, তখন সেটা বাড়ির বাইরেই থাক না। মিছি সেটা বেডরুমের মধ্যে টেনে আনছো কেন? সবই যখন জানতে তখন আমাকে বিয়ে কেন করলে? লোভে পড়ে। বিয়ে করে বউ তো সবাই আনে, মা চেয়েছিল আমি লক্ষ্মী আনি। আমি তোমাকে সবই বলেছিলাম, কিছুই লুকোইনি। ওই সৎ সাহসটা ভালো লেগেছিল, তাই ঈশ্বর আর আইনকে সাক্ষী রেখে সিঁদুর পরিয়েছি, কাউকে ফাঁকি দিইনি। তাহলে আর থেমে আছো কেন? আমার শরীর তো দানপত্র করে দিয়েছে বাবা। আর মনের দানপত্র, সেটা তো সযত্নে নিজের মধ্যে লুকিয়ে রেখেছো। শোনো, আমি তোমার স্বামী, ধর্ষক নই। সিন্ধুক ভেঙে সম্পত্তি হাসিল করার পুরুষ বিভাস মুখার্জি নয়। চাবি দিয়েই তালাটা খুলতে চাই। তোমার এই নীরবতা আমাকে বড্ড কষ্ট দিচ্ছে বিভাস। স্পষ্ট করে বলো তুমি কি চাও। আমি তোমার সাথে বুড়ো হতে চাই। আমি তোমার জীবনের শেষ পুরুষ হতে চাই। পায়ের ধুলো তাবিজে বেঁধে ঘর ছাড়ে ভব ঘুরে, জীবন ছুতে ছুটেছে সে জীবন থেকে দূরে। শুকিয়ে যাওয়া ক্ষত যেমন সময় ধরে রাখে, বিদায় বলার পরেও কিছু মানুষ পিছু ডাকে। কি খোঁজ করে কাকে সে পায়, সকামানত বিফলে যায়। সুখের অভাব বড় অসুখ, ওষুধে বিষে তোমারই মুখ। নজির মিলেছে ইতিহাসে, ওরা সমাধিকেও ভালোবাসে।
দেখুন শীর্ষেন্দুবাবু, আপনি অযথা সময় নষ্ট করছেন। বাড়ি ফিরে গেলে এতক্ষণে দুটো কবিতা লিখে ফেলতে পারতেন। আমি বুঝতে পারছি আপনার মূল্যবান সময় নষ্ট করছি। আসলে ব্যাপারটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। আমাদের ওখানে সকলে ধরেই নিয়েছে যে লেখাগুলো বেরোচ্ছে। মফস্বলের সেন্টিমেন্ট তো। কিন্তু সে দায়িত্ব আমরা কি করে নিই বলুন? কবিতা শর্ট লিস্টেড হওয়া আর ফাইনালি পাবলিশিংয়ের জন্য সিলেক্টেড হওয়া, এই দুটোর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য আছে। আর তাছাড়া আপনার কবিতাগুলো আমাদের রিকোয়ারমেন্টের সঙ্গে ক্ল্যাশ করে যাচ্ছে। সেই জন্যে আমি আমার বেশ কিছু কবিতা এনেছিলাম, ওগুলোর মধ্যে যদি কিছু প্রকাশ করা যায় আর কি। আসলে মানে আমি খুব আশা করে এসেছিলাম আজ। কি বলি বলুন তো, একে বয়স কম, তার উপর কবিতা লেখেন। অপমান করে তো আর তাড়িয়ে দেওয়া যায় না। সকাল থেকে এসে কাজে সমস্যা করছেন, প্রবলেমগুলো বুঝতেই চাইছেন না। হ্যাঁ হ্যালো স্যার, সমরেশবাবু বাইরে অপেক্ষা করছেন। আমাকে 10 মিনিট বসতে বলো, আমি পরে কথা বলছি। না মানে উনি একটু হ্যাঁ ঠিক আছে। মাফ করে দিন স্যার, আমি জাস্ট আর একটু সময় নেব। হোক, কি দেখানোর আছে দেখান। এখন 7:45, আমি ঠিক 8:30 বেরোবো, একটা মিটিং আছে। এই 15 মিনিটে যা কালিদাস দেখানোর আছে দেখান। ওতেই হবে স্যার, ওতেই হবে। এই যে এই কবিতাগুলো, গাছও যে আদপে একটা কঙ্কাল সেটা বলা হয়েছে। আর এটাতে শ্রমজীবীর সাথে রাষ্ট্রের সম্পর্ক। আর এখানে ওয়েট, বাহ, এটা বেটার, অনেক বেশি ফ্রেশ। এরকম আর কিছু নেই? কোন কবিতাটা একটু দেখান। এগুলো সব আপনারই লেখা কবিতা তো? এই কবিতাগুলো একটু এডিট করে রাখিস তো। কিন্তু এই মাসের ইস্যু তো রেডি হয়ে গেছে। এগুলো আগামীর জন্য নয়। তবে এ তো অনেকগুলো কবিতা, আর তারিখগুলো বেশ পুরনো, 77, 78, 79। এগুলো এতদিন আমাকে দেখাসনি কেন? বলবো, সময় হলে সব বলবো। তুই এগুলো কারেকশন করে ফেয়ার করে রাখিস। সামনে তো পরীক্ষা, এত তাড়াতাড়ি এগুলোকে। উফ, মিস্টার সিরিয়াস রয়, আমার তাড়া নেই, ধীরে সুস্থে কাজ কর। এগুলো সব আপনারই লেখা কবিতা তো? হ্যাঁ, এগুলো সবই আমার লেখা। আপনার এগুলো পছন্দ হয়েছে? ওয়েল, এই কবিতাগুলো আমাদের রিকোয়ারমেন্টকে ফুলফিল করছে। আমার মনে হয় এগুলো অনেক বেশি স্ট্রং এবং প্রকাশযোগ্য। আপনি এক কাজ করুন, আপনি পুরো খাতাটা ডেসপ্যাচে জমা দিয়ে যান। আমাকে একবার স্যারের সঙ্গে কথা বলতে হবে। স্যারের সঙ্গে কথা বলে আমি আপনাকে টেলিগ্রাম করে জানিয়ে দেব, ঠিক আছে? কি ঠিক আছে? ঠিক আছে, নমস্কার।
তোর সাথে কিছু কথা ছিল, জরুরি। নীল রঙের পাঞ্জাবি পকেটে কিছু টাকা রাখা আছে, প্রয়োজন মতো নিয়ে নে। না, টাকার জন্য নয়, আসলে। তবে বাড়ি যাবি? আগামী এই মাসে এডিশনের কাজ কত দূর চলছে? আরো দিন 3-4 লাগবে প্রুফ দেখতে। ছেলেমেয়েগুলো আজকাল বানানে এত কাঁচা। বর্ণ পরিচয় প্রথম ভাগ তো ঋণ মেটাতে পারবে না, বিশ্বাস কর। শোন না, আমাকে একটু সময় দিবি? কিছু কেন রে, অপর্ণার বাড়ি যাবি আমাকে নিয়ে কথা বলতে? কিছু বলিস না। এই সপ্তাহে বাবার সাথে ভুবনেশ্বর যেতে হবে, ফিরে এসে তোর সাথে বসবো, ঠিক আছে? ওই শীর্ষ, আরে জলদি হয় না, যাই দাঁড়া। আজকে তোর একদিন কি আমাদের একদিন। এত বড় খুশির খবর জানাসনি কেন? জানাতাম, সঠিক সময় আর সুযোগ পেয়ে ওঠেনি। তোরাও ব্যস্ত ছিলি তাই। ও আচ্ছা, বিখ্যাত হয়েই দোহাই দেওয়া শুরু। একটা মারও মাটিতে পড়বে না। এটা কিন্তু অপর্ণা ঠিক বলেছে। আরে যত ব্যস্তই থাকি না কেন, তুই একবার আমাদের জানাবি না? এত দারুণ একটা খবর, আর সেটাও আমাদের লোকের মুখে শুনতে হচ্ছে। তা হ্যাঁ রে, কোন কবিতাটা ওরা ছাপলো? বিদ্রোহের কঙ্কাল, গাছপালা, নাকি ঘুমের ভেতর রাত? আমি সেই কোন সকালে চৌরঙ্গে গিয়ে ম্যাগাজিনটা কিনে এনেছি, নিজেও দেখিনি, কাউকে দেখতেও দিইনি। 3 জন একসাথে দেখবো বলে। নে বার কর, আর অপেক্ষা করে আচ্ছা যাচ্ছে আচ্ছা, না। দেখাচ্ছি। শীর্ষেন্দু বাবুর কবিতা বেরিয়েছে বলে কথা। এতদিন জানতাম তুই আমার থেকে ঢের গুণে ভালো লিখিস, আজ তার প্রমাণ পেলাম। কি ভুল করলাম আমি যে তুই আমার এত বড় ক্ষতিটা করে দিলি? কোনোদিন তো তোকে নিজের থেকে আলাদা বলে ভাবিনি, আর সেই তুই আমি তোকে জানাতাম। আমার পেছনে ছুরি মারলি। শুয়োরের বাচ্চা, তুই জানিস ওই কবিতাগুলো কি ছিল? ওই কবিতাগুলো আমি আমার মাকে উৎসর্গ করবো বলে লিখেছিলাম। লাস্ট 3 বছর ধরে আমার জীবনে সেরা কবিতা ছিল সেগুলো। পাবলিশার্সের সাথে কথাও ফাইনাল হয়ে গেছিল, আর তুই শালা কবি বলিস নিজেকে? থু, আর আমি শালা কবিতা চুরি করে নিজের নামে চালাতে হাত কাঁপলো না তোর? আমি ইচ্ছে করে করিনি, ভুল হয়ে গেছে। তুই পুরোটা শুনে আমাকে যা সাজা দিবি আমি মাথা পেতে নেব। 4 দিনের কলেরায় মা মারা গেছিলেন, বাবা সুরাট থেকে আসতে পারেননি। মায়ের রক্তবমি এই হাতে কেটেছি আমি, এতটুকু ঘেন্না হয়নি আমার। মহিলা ভালো গান গাইতেন, চেয়েছিলেন ছেলে বাপের মতো রক্তচোষা ব্যবসায়ী না হয়ে কবিতা লিখবে। সব ঠিক ছিল, মাঝখান থেকে তুই এসে। আরে আমি এসব জানতাম না, বিশ্বাস কর। বিশ্বাস তোকে? এতক্ষণ
অনেক লেকচার দিয়েছিস, এবার আমাকেও কিছু বলার সুযোগ দে। শোন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আমি নিজেকে আটকাতে পারিনি। একটা ছোট ভুলের জন্য এত সব কিছু হচ্ছে। শালা বিক্রির বাচ্চা, আমার টাকা খেয়ে পড়ে আমাকে জবল মারলি। কত টাকা চাস শালা? হিসেব কর, শোধ করে দেবো সব। শোধই আসলে। আর শোন, যা করেছি না বেশ করেছি, কিছু থাকলে ছেড়ে নে। ছিড়বই তো, আদালতে মান সম্মান টুকরো টুকরো করে ছিড়ব। হাসালি, কবিতাগুলোর কপিরাইট করেছিলি? প্রমাণ করতে পারবি কবিতাগুলো তুই লিখেছিস? এসব কাঁচা কাজ করার কথা ভুলেও ভাবিস না। সেসব না পারি, চিৎকার করে সবাইকে তোর জোচ্চুরির কথা তো বলতে পারবো। কমলিকা, তপন, সুব্রত, সৌরাশিস, অপর্ণা। তাহলে আমাকেও মুখ খুলতে হয়? তোদের বাড়ির কাজের মাসি মালতীদি, তার ক্লাস 6-এর মেয়েটা, কি যেন নাম, জোছনা। পুলিশ মেয়েটাকে খুঁজে পাচ্ছে না, গত 6 মাস হলো। সে কোথায়? সবাইকে বলে দিই যে তোর বাবা মেয়েটাকে ধর্ষণ করে, নাবালিকা মারা যায়, লাশটাকে তুই আমার সাথে নিয়ে গিয়ে জুনপুরে ভাসিয়ে দিয়েছিস। লম্পট বাপের সাজা আটকাতে মালতীর মুখ টাকা দিয়ে বন্ধ করেছিস। এসব কথা তো পুলিশের জানার দরকার আছে। তুই শুধু চোর নস রে, তুই বেঈমান। আর তুই কি খুনি? তুই যখন চাইছিস আমি সেটাই করবো। দেখা যাক কে কাকে কত কথা ছুটতে পারে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। যাবো, নিশ্চয়ই যাবো, কিন্তু তার আগে তোকে একটা কথা দিয়ে যাবো। কাল ভোর হওয়ার আগে গোটা কাঁধে তোর বাপ বেটার কীর্তি জেনে যাবে। আটকাতে পারলে আটকে নে। কি হয়েছে? কি হয়েছে অপু? কি হয়েছে অপু? প্লাবন, প্লাবন। অপু,
অপু, অপু, অপু, শত্রুকে কবর দেওয়ার পরেও একবার পেছন ফিরে তাকাতে হয়। শীর্ষেন্দু রায়, প্লাবন তো হারিয়ে গেছিল আমার চিঠি থেকে। আমি ভাবতেই পারিনি ও ও এখনো বেঁচে আছে। কবিরা দ্বৈত জীবন বাঁচে তুই জানিস না? প্লাবনের দৈহিক মৃত্যু হয়েছিল, তবে আমি জানতাম প্লাবন একদিন না একদিন ফেরত আসবেই, তাই আমিও মরিনি। ওই ক্ষতটাকে তাজা রেখেছিলাম। কিন্তু প্লাবন তো কোনো ভুল করেনি। ঠিক ভুল কার সেটা দেখার সময় এখন নয়। প্লাবন অপর্ণাকে সব কথা বলে দেবে, সে বিষয়ে আমি নিশ্চিত। যে সত্যিটা এতগুলো বছর নিজের বুকে চেপে রেখেছি, সেটা অপর্ণা জেনে গেলে আমি ওর চোখে ছোট হয়ে যাব। না না, আমি হতে দেবো না। আচ্ছা, এখন আমি কি 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 করবো? প্লাবনকে মেরে ফেল, এটাই একমাত্র রাস্তা। এ কি বলছিস? প্লাবন আমার বন্ধু, ওকে মারতে পারবো না। তবে মাগিদের মতো কাঁদতে কাঁদতে ফেমিনিজমের এক কবিতা লেখ। হারামজাদা, ওকে মার, কবজি শক্ত কর। অপর্ণার যে দুটো চোখে আমি নিজেকে নিয়ে অহংকার দেখে এসেছি, সেটাই আমি ঘেন্না জড়তে দেখতে পারবো না। হয় প্লাবনকে মার, নইলে এই নে ছুরি আর আমাকে মেরে ফেল। তাহলে এই প্রেম, প্রতিহিংসা, পুরুষত্বের অসমাপ্ত লড়াই থেমে যাবে। এনে ধর ধর, মার। কি করে প্লাবনকে মারবো? সন্দেহ তো আমার দিকেই যাবে। খুব সহজেই পুলিশের হাতে ধরা পড়ে যাব। আর অপর্ণা তো। তুই না ক্রিমিনাল সাইকোলজি আর ক্রাইম ইনভেস্টিগেশন নিয়ে দুটো বেস্ট সেলার লিখেছিস, যার মধ্যে একটা আবার কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের সিলেবাসে পড়ানো হয়। এগুলো কি আগের বারের মতো টোকা নাকি? আজ আমার এই একাকিত্ব, খুনি হয়ে যাওয়া, প্রেম হারানোর জন্য কে দায়ী? কে? প্লাবনকে কি করে মারবো সেটা বল। প্লাবন অ্যাজমার পেশেন্ট। ওর ইনহেলারে এমন কোনো বিষ মেশা যাতে ও আস্তে আস্তে মরে। বিষ? বিষ? আর্সেনিক। ওর ইনহেলারের সিলিন্ডারটা এক্সচেঞ্জ করে আর্সেনিক মেশানো সিলিন্ডারটা রিপ্লেস করে দেবো। কত দাম? 399। যখনই পাম্প করবে শরীরে অক্সিজেনের বদলে বিষ ঢুকবে। বিষ? তারপর কলেজে গিয়ে ওখানেই মরবে। তুই তো জাত খুনির মতো কথা বলছিস। যাই হোক, বাজারে যা আর প্ল্যান মতো কাজটা জলদি শেষ কর। আর হ্যাঁ, গুণাক্ষরও যেন কেউ টের না পায়। খুব সাবধান। আর কাল সকালেই তুই কলকাতা চলে যাবি। কালি, আরো একবার অপর্ণার মন ভাঙবি?
এছাড়া আমি আর কি করব? মাঝে মাঝে ইচ্ছে হয় এই দুটো হাতে ওর গলা টিপে ওকে এত আদর দিয়ে এত ভালোবাসা দিয়ে ওকে মারবো, ও যন্ত্রণা বুঝতেই পারবে না, তারপর নিজে মরে যাব। তুই পাগল হয়ে গেছিস শিশু, তুই পাগল হয়ে গেছিস। ওর এক একটা নিঃশ্বাস আমার। ওর প্রত্যেকটা প্রাণের স্পন্দন আমার, শুধু আমার। আমার অপু বিভাসের হয়ে গেল। আমি রাগ দেখিয়েছি রাগ। আমার কষ্ট হয়। আমিও বেলে সে মুখ গুজে রাতের পর রাত কেঁদেছি, মদ খেয়ে মাতাল হয়ে পল্লীতে গেছি, নিজেকে শেষ করে ফেলতাম খুব সহজেই। করিনি। কেন জানিস? কারণ আমি মরে গেলে আমার অপরটাও মরে যাবে, তোর স্মৃতি থেকে, তোর কবিতা থেকে। ওকে তো বাঁচিয়ে রাখতে হবে। বল, ওকে তো বাঁচিয়ে রাখতে হবে। যা, প্লাবনকে মার, যা, প্লাবনকে মার। ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে হ্যাঁ সৌমিক বল। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি অনুরুদ্ধ, সেলিব্রেশন কেমন হচ্ছে? অ্যানিভার্সারির মেরে গেছে। থানা পুকুর পাড়ে মিসেস মুখার্জি এক্সপায়ার করেছেন, কিন্তু ওনার ফ্যামিলি ক্লেম করছে এটা মার্ডার। নিকেতায় নয়, আদালতে ডিভোর্স পাইলে সই করতে করতে সেলিব্রেট করতে হবে, বুঝলি? তাহলে আমাকেই দিয়ে দে। হ্যাঁ, নুনের ছিটেতে আর কাটা ঘা দিস না। রাখ, পরে কথা বলছি। চলো ভাই। হ্যাঁ, তারপর? কাল রাতে আমি বান্ধবীর বাড়ি ছিলাম। সকালে বাড়ি ফিরে দেখি মায়ের ঘর লণ্ডভণ্ড, সদরের দরজা হাট করে খোলা, আর মা। তারপর আমি দাদাকে ডেকে তুলি। তারপর আমরা উপরে যাই,
গিয়ে দেখি ওই লোকটার ঘর ভিতর থেকে লকড। আমরা বাইরে থেকে শিকল দিয়ে তারপর থানায় ফোন করি। আরে না, আমার কোনো পাইলসের ফ্রি ট্রিটমেন্ট চাই না। কতবার বললে বুঝবেন যেটা রং নাম্বার? রাখ বোকাচোদা। খুব সিম্পল একটা প্রশ্ন। উনি খুব সহজেই স্পট ছেড়ে পালিয়ে যেতে পারতেন, যেটা উনি করেননি, কেন? মিস্টার রয়, মিস্টার রয়, থানা থেকে আসছি, দরজাটা খুলুন। মিস্টার রয়, মিস্টার রয়। এই দেখ, এতক্ষণে বাবুর আসার সময় হলো। এই তো সময় জ্ঞান, ঘইতে দম দিস। আমি 3টে থেকে এখানে এসে বসে আছি, আর অপর্ণা এলো 4:30, আর তুই আসছিস 5টায়। কতক্ষণ একা একা বসে থাকা যায়? একটা খুব মিষ্টি স্বপ্ন দেখছিলাম রে। বাস্তববাদীরাও আবার স্বপ্ন দেখে আজকাল। বাহ, দারুণ। তা কি দেখলি? আমার প্রথম কবিতার বই প্রকাশিত হচ্ছে রবীন্দ্র সদনে। অনেক সাংবাদিক, অনেক ফ্ল্যাশের ঝলকানি, সবাই আমাকে দেখতে চায়, একটিবার ছুতে চায় আমার হাত। একটা লম্বা স্টেজ, সামনে 1000 ওয়াটের চোখ ধাঁধানো আলো, আর একটাই নাম সবার মুখে মুখে, শীর্ষেন্দু রায়। আর আমি সেখানে ভিড়ের মধ্যে থেকে অটোগ্রাফের খাতাটা বাড়িয়ে দিলাম। মঞ্চে ডেকে বইটা তোকেই উৎসর্গ করলাম রে। সত্যি? কি সৌভাগ্য আমার। আর আমি? আমাকে বাদ দিয়ে দিলি? এরম করলে হবে না কিন্তু, বলে দিচ্ছি। না, তোকেও ডেকেছি আমি। আসলে গ্রামের মেয়ে তো, কোথায় বেড়ে হারিয়ে যাবি, তার চেয়ে বুঝতে যেত। আর সেখানে গান্ধী মেলার মতো অনুসন্ধান অফিসও নেই। অসভ্য বাঁদর। দেখাচ্ছি দাঁড়া তোদের। একবার হাতে পাই, পিঠের চামড়া তুলে দেবো। শুরুর আছে শেষ, কলমেই পরিণাম, কফিনেই মাপা হয় জীবনের কি বাদাম। যেই আকাশ চাঁদ ফোটায়, সেই সাজায় অন্ধকার। কার ঠোঁটে জন্ম নেয় শর্তহীন অঙ্গীকার। জড়িয়ে ধরে রাখো, একলা হতে ভয়, মুঠোয় ভরে রাখো এ সময়। না 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 না। ভীষণ ঝড়ের তাপে শরীর নিভে আসে, এই তো জেগে আছি, এই তো তোমার পাশে। মেঘের মরশুমে সর্বনাশে ধুবে, এই তো বেঁচে আছি, এই তো তোমায় ছুঁয়ে। স্মৃতিতে জমলে ধুলো, শ্বাস ফেলে বন্ধ খাম। নীরবে ট্রাম লাইন ধরে বয়ে চলে কবির নাম। সে নামেই ডেকো আমায়। না 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 না
আছে শেষ, কলমেই পরিণাম, কফিনেই মাপা হয় জীবনের কি বাদাম। যেই আকাশ চাঁদ ফোটায় সেই সাজায় অন্ধকার, কার ঠোঁটে জন্ম নেয় শর্তহীন অঙ্গীকার। জড়িয়ে ধরে রাখো, একলা হতে ভয়, মুঠোয় ভরে রাখো এ সময়। না 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 na 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 na